আসসালামু আলাইকুম। আমরা আজকে ব্যবসায় গবেষণা করব। আমাদের থার্ড সেমিস্টারের ক্লাস কিন্তু শনি সোম বুধ রাত 9:30টায়, ঠিক আছে। মাঝে আমরা বেশ কয়েকদিন ক্লাসগুলো রেগুলার নিতে পারিনি, তবে এখন থেকে নিব, কারণ আমাদের অষ্টম ব্যাচের থার্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হবে। আর একটা জিনিস আপনাদের বলে রাখি, আমাদের থার্ড এর সাথে ফোর্থ সেমিস্টার পরীক্ষা একসাথে হতে পারে, কারণ মোতাহার স্যার বলেছিলেন আমাকে, শারমিন আপু বোধহয় ছিলেন, বলেছিলেন যে থার্ড এবং ফোর্থ, যদি ফোর্থ এর ক্লাস শেষ করতে পারেন, থার্ড ফোর্থ একসাথে হতে পারে। আমার এই রেকর্ড অনেক ভাই বোন সরাসরি হয়তো অনেকে থাকতে পারছেন না, আমি সবাইকে বলবো আপনারা থার্ড সেমিস্টারের পাশাপাশি ফোর্থ সেমিস্টারের পড়াশোনা শুরু করেন, যুগপৎ ভাবে দুইটার প্রস্তুতি নেওয়া শুরু করেন। হয়তো খুব শীঘ্রই আমাদের দুইটা একসাথে হওয়ার জোরালো সম্ভাবনা আছে। ঠিক আছে, যাই হোক, আমরা এখন ধীরে ধীরে পড়াশোনার গতি বাড়াবো। আজকে ব্যবসায় গবেষণার প্রথম অধ্যায় কিন্তু আমরা শেষ করে ফেলছি। আমাদের এখন প্রথম অধ্যায়ে আমরা সব প্রশ্ন পড়ি নেই, খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আগে পড়তেছি পরীক্ষা প্রস্তুতির দিকটা চিন্তা করে। ঠিক আছে, আমরা দ্বিতীয় অধ্যায়ে দেখেন 7টা প্রশ্ন, আমরা 7টা প্রশ্নের সব কিন্তু পড়বো না। বুঝতে পারছেন? আমরা দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলো পড়বো সাজেশন বই থেকে একটু দেখি। আমরা দেখেন, আপনার প্রথম দিন গবেষণা নকশা কাকে বলে, গবেষণা নকশার বৈশিষ্ট্য কি, এই প্রশ্নটা আমরা কিন্তু কালকে শারমিন আপা ছিলেন, খুব সুন্দর করে পড়ছি। এখন আমরা পড়বো গবেষণা নকশা প্রণয়নের উপাদান বা ধাপ, 4 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা পড়বো। আর এর আগের দিন গবেষণা নকশা কাকে বলে, এর বৈশিষ্ট্য কি, এটাও ইম্পর্টেন্ট ছিল, এটা আমরা পড়ছি। এই প্রশ্নটা আমরা পড়বো। পড়ার পরে সময় থাকলে আমরা আরো প্রশ্ন পড়বো, প্রয়োজনে দ্বিতীয় অধ্যায় আজকে শেষ করে ফেলবো। ঠিক আছে, তো 4 নম্বর প্রশ্ন। মামনি, তুমি কথা বলো না বাবা। 4 নম্বর প্রশ্নটা পড়ি, দেখেন। এটা বোধহয় পড়ি নেই, আপনারা কেউ বলতে পারবেন না যে পড়ছে কিনা, যাই হোক মনে হচ্ছে পড়ি নেই, পড়ি। গবেষণা নকশা প্রণয়নের উপাদান বা ধাপ। শোনেন, উপাদান আসলেও আমরা এই উত্তর লিখবো, ধাপ আসলেও আমরা এই উত্তর লিখবো। ঠিক আছে, উপাদান মানে বুঝতে পারলাম কি, ধাপ মানে হচ্ছে একটার পর একটা। এখন এটা কিন্তু গবেষণার উপাদান বলে নাই, গবেষণার ধাপ বলে নাই, বলছে গবেষণা নকশা। মানে হলো গবেষণা করার আগে আপনাকে আমাকে একটা নকশা করতে হয়, যে আমরা কোন কোন স্টেপে কোন কোন উপাদান ব্যবহার করে কোন সময়ে কোনটার পর কোনটা গবেষণা করব, তার যে একটা ব্লু প্রিন্ট বা নকশা করতে হয়, নীল নকশা, সেটাকেই নকশা বলবো। এবং এই নকশা প্রণয়নের ধাপ বা উপাদান এখন আমরা পড়বো। ঠিক আছে, ভূমিকাটা পড়ি, দেখেন। গবেষণা নকশা হলো গবেষণা কার্যক্রমের রূপরেখা বা ব্লু প্রিন্ট, যা গবেষণার সমস্ত কার্যক্রমকে সুসংগঠিত এবং কার্যকরভাবে পরিচালনা করতে সাহায্য করে। তাহলে গবেষণা নকশা কি? গবেষণা কার্যক্রমের একটা রূপরেখা বা ব্লুপ্রিন্ট, যা কি করে গবেষণার সমস্ত কার্যক্রমকে সুসংগঠিত এবং কার্যকরভাবে পরিচালনা করতে সাহায্য করে। গবেষণা নকশা প্রণয়নের ধাপগুলো মূলত গবেষণার প্রকৃতি, উদ্দেশ্য এবং সমস্যা অনুসারে নির্ধারিত হয়। নকশা প্রণয়নের ধাপটা দেখেন, দ্বিতীয় বাক্যটা, নকশা প্রণয়নের ধাপগুলো প্রকৃতি মানে গবেষণার বৈশিষ্ট্য, গবেষণার উদ্দেশ্য এবং সমস্যা, গবেষণা করতে গিয়ে যে সমস্যাগুলো হয় বা যে সমস্যা সমাধানের জন্য গবেষণা করি, তার আলোকেই কিন্তু গবেষণার নকশাগুলো গড়ে ওঠে, নকশার ধাপগুলো গড়ে ওঠে। ঠিক আছে, তাহলে দুইটা বাক্য, প্রথম বাক্যটা সংজ্ঞা, দ্বিতীয় বাক্যটা হলো গবেষণা নকশার গুলো কেমন। এই দুই ধরনের দুইটা বাক্য দিয়ে আমরা ভূমিকা শেষ করে ফেললাম। ঠিক আছে, এরপরে আমরা এখন পড়বো গবেষণা নকশা প্রণয়নের ধাপ বা উপাদান। একই উত্তর, দুইটা দুই রকম ভাবে আসলে আমরা একই উত্তর দিব। প্রথম নাম্বারটা কি, গবেষণার শিরোনাম। গবেষণার শিরোনামটা আমাদের নির্ধারণ করতে হবে। এখন এটা কিন্তু গবেষণার উপাদান পড়তেছি না, আমরা গবেষণার নকশার উপাদান পড়তেছি। তো গবেষণার নকশা করতে গেলেও কিন্তু আগে আমাকে গবেষণার শিরোনাম নির্ধারণ করতে হয়। এটা হচ্ছে মৌলিক কাজ, গবেষণা নকশারও মৌলিক কাজ, গবেষণারও মৌলিক কাজ। তা গবেষণার শিরোনাম 1 নাম্বার। 2 নাম্বারে আছে গবেষণার সমস্যা সম্পর্কে পরিচিতি।
গবেষণার সমস্যা আপনি দুই দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে পারেন। একটা হলো আমরা যে কোনো সমস্যার সমাধানের জন্য গবেষণা করি, সেই সমস্যাটা কি সেই সম্পর্কে পরিচিতি, অথবা হতে পারে আমরা গবেষণা করতে গেলে যে কোনো অনেক ধরনের সমস্যার মুখোমুখি হব, সেই সমস্যাগুলো কি কি সমস্যা থাকবে, সেই সমস্যাগুলো কি কি সেটা আমরা আগে সেই সম্পর্কে আমরা জানবো। এই দুইটা জিনিস, প্রথমে হচ্ছে শিরোনাম, দ্বিতীয় নম্বর হলো গবেষণার সমস্যা সম্পর্কে পরিচিতি। প্রশ্নটা পরীক্ষায় আমাদের আসলে আমরা এই 8টা পয়েন্টস এলোমেলো ভাবে মুখস্থ করলে আমাদের মনে থাকবে না। আমরা নিজের একটা সিকোয়েন্স তৈরি করব। প্রথম সিকোয়েন্স হলো গবেষণার শিরোনাম, 2 নাম্বারটা হলো শিরোনামের পরে জীবন। বাবা আসি আমি পরে, তুমি যাও। 2 নম্বরে হলো গবেষণার সমস্যা সম্পর্কে পরিচিতি। তার মানে 1 নম্বরে গবেষণার শিরোনাম, 2 নম্বর হলো গবেষণা করতে গেলে কি সমস্যা বা গবেষণা কি সমস্যা সমাধানের জন্য করবেন সে সম্পর্কে আপনার পরিচিতি থাকা লাগবে। তাহলে 1-এর পরে 2 সিকোয়েন্সটা তৈরি করে দিলাম, মনে রাখবেন এই দুইটা হলো 1 2। 3 নম্বরে আছে গবেষণার উদ্দেশ্য, গবেষণার নাম নির্ধারণ করলেন, গবেষণার সমস্যা বুঝলেন, কিন্তু গবেষণাটা কেন করতেছেন, কোন উদ্দেশ্যে করতেছেন সেটা যদি আপনি না জানেন তাহলে হবে নীল নকশার একটা কিন্তু গবেষণার উদ্দেশ্য। ঠিক আছে, উদ্দেশ্যটা আগে আপনার নির্ধারণ করতে হবে, সেটা খাতায় করেন, মনে মনে করেন, করতে হবে। তাহলে 1 2 3 পেলাম। 4 নম্বরে আছে ধারণা বা প্রত্যয়ের কার্যকরী সংজ্ঞা। গবেষণা করতে গেলে গবেষণার শিরোনামের মধ্যে অনেক টার্ম থাকবে, গবেষণা করতে গেলে শিরোনামের বাইরেও অনেক টার্ম এসে হাজির হবে, অনেক ধরনের ধারণা এসে হাজির হবে, অনেক ধরনের প্রত্যয় থাকবে। সেই কনসেপ্ট গুলো অর্থ কি, সেগুলোর ব্যাখ্যা, এগুলো কিন্তু আগে নির্ধারণ করতে হবে। যেমন এই প্রশ্নটা আমরা পড়বো, এখানে অনেক নতুন নতুন টার্ম থাকতে পারে, ঠিক আছে, সেই টার্ম গুলো কি আমাদের জানতে হবে না, না জেনে তো আমরা মুখস্থ করতে পারবো না, বুঝতে পারবো না, ঠিক না? তাহলে ধারণা বা প্রত্যয়ের কার্যকরী সংজ্ঞা এটা আমাদের জানতে হবে, ঠিক আছে। তাহলে আমরা 8টা পয়েন্টসের 4টা পয়েন্টসই কিন্তু মুখস্থ করে ফেললাম। আমাদের এই ক্লাসটা গ্রুপ স্টাডি স্টাইলের হবে, একটু ধৈর্য ধরে থাকতে হবে, কারণ এখানে হচ্ছে এই প্রশ্নটা নতুন পড়া শুরু করলাম, মুখস্থ করতে হবে না, বুঝতে হবে না। সেকেন্ড থার্ডের ফার্স্ট এবং সেকেন্ডের ক্লাসগুলো কিন্তু আমি এই অনলাইন ক্লাস নিচ্ছি, মানে ক্লাস হিসেবে নিচ্ছি, কিন্তু এই থার্ডের এবং ফোর্থের গুলো কিন্তু গ্রুপ স্টাডি হবে, ঠিক আছে। এখানে আমি পড়াবো না, এখানে আপনিও আমাকে পড়াবেন, আমরা মুখস্থ করবো, হ্যাঁ। তাহলে 3 নম্বরে হলো গবেষণার উদ্দেশ্য, 4 নম্বরে হলো ধারণা বা প্রত্যয়ের কার্যকরী সংজ্ঞা। আমি এই 4টা পয়েন্টস একটু মুখস্থ বলি, সবাই দেখেন। 1 নাম্বার গবেষণার শিরোনাম, গবেষণার সমস্যা সম্পর্কে পরিচিতি। 2 3 নম্বর হলো গবেষণার উদ্দেশ্য। 4 নম্বর হলো ধারণা বা প্রত্যয়ের ব্যাখ্যা, বিভিন্ন ধারণা বা প্রত্যয়ের কার্যকরী সংজ্ঞা। 3 নম্বরে ছিল গবেষণার উদ্দেশ্য। 1 2 3 4, 4টা কিন্তু ওকে মুখস্থ হয়ে গেছে। এখন এই 4টার ভিতরের লেখাটা পড়বো, মনোযোগ দিয়ে। গবেষণার শিরোনাম, গবেষণার বিষয়বস্তু ও সমস্যা বোঝাতে সহজ ও স্পষ্ট ভাষায় শিরোনাম নির্ধারণ করা হয়। শিরোনামটি পড়ে গবেষক এবং পাঠক গবেষণার মূল ধারণা সম্পর্কে অবগত হতে পারে। সিম্পল 2টা বাক্য, আবার পড়ি। গবেষণার শিরোনাম বিষয়বস্তু বোঝাতে বা সমস্যা বোঝাতে সহজ স্পষ্ট ভাষায় শিরোনাম নির্ধারণ করতে হবে, যাতে করে পাঠক বা গবেষক শিরোনামটি পড়েই গবেষণার বিষয়বস্তু বা মূল ধারণা সম্পর্কে জানতে পারে। এই 2টা বাক্য পড়বো, এই 2টা বাক্য হুবহু লিখতে না পারি বানাই লিখবো, কিন্তু এই 2টা বাক্য আমরা এখানে রাখবো, ঠিক আছে। নোটে অতিরিক্ত কিছু তো লিখি নাই। গবেষণার সমস্যা সম্পর্কে পরিচিতি, 2 নম্বরে আসে গবেষণার গুরুত্ব, প্রাসঙ্গিকতা, সম্ভাব্য সমাধান, গবেষণা নির্বাচনের কারণ। এই 4টা জিনিস আবার পড়ি। গবেষণার গুরুত্ব মানে সমস্যা সমাধান করার জন্য এর গুরুত্ব, গবেষণার প্রাসঙ্গিকতা, সম্ভাব্য সমাধান মানে যে কোনো সমস্যা সমাধানের জন্য তো গবেষণা, সম্ভাব্য সমাধান, এবং গবেষণা নির্বাচনের কারণ। কেন গবেষণা নির্বাচন মানে হলো গবেষণার টপিক নির্বাচন, বিষয় নির্বাচন, গবেষণা নির্বাচনের কারণ ইত্যাদি সংক্ষেপে উল্লেখ করা হয়। কিসে উল্লেখ করা হয়? গবেষণার নকশায়। এটি গবেষকের গবেষণার প্রেক্ষাপট এবং প্রণয়নের প্রাথমিক ধারণা প্রদান করে। এখানে 2টা বাক্য আছে, বাক্য 2টা আরো কয়েকবার পড়ব। আমার মেয়েটা পাগল হয়ে যায়, আমি যখন ক্লাস করে আমার কাছে আসবে, আমার দিকে একবার তাকায়, আমার স্ক্রিনের দিকে একবার তাকায়, আমি কি পড়ি, কেন এরকম মানে হাত নেড়ে নেড়ে পড়াচ্ছি, কেন মাথা নাড়তেছি, হ্যাঁ, এটা ওর কাছে কি মনে হয় জানি না। মামনি, সবাই তোমাকে বকা দিবে, চলে যাও মামনি। ও পড়তে চাচ্ছে আমাদের সাথে, চাচা ফুপিদের সাথে।
ও এমবিএ জি, কমপ্লিট করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই মনে হচ্ছে। আচ্ছা, ও পাগল হয়ে যায় আপা আসার জন্য, মানে আমি যখন ক্লাস করাই তখন ও মানে চিন্তা করে যে বাবা কথা বলে কেন চিৎকার করে, কি হয়েছে, মানে ওর আম্মু নিয়ে গেছে, ও চলে আসছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে গবেষণার সমস্যা সম্পর্কে পরিচিতি, এটা একটা আবার পড়ি। সমস্যার গুরুত্ব, প্রাসঙ্গিকতা, সম্ভাব্য সমাধান এবং গবেষণার নির্বাচনের কারণ ইত্যাদি সংক্ষেপে উল্লেখ করতে হবে, এবং এটি গবেষকের গবেষণার প্রেক্ষাপট এবং প্রণয়নের প্রাথমিক ধারা প্রদান করবে। কেন গবেষণা করা হলো তার প্রেক্ষাপট, এবং গবেষণা কেন প্রণীত হচ্ছে, বা গবেষণার টপিক বা গবেষণার বিষয়বস্তু কেন প্রণীত হচ্ছে, এর প্রাথমিক একটা ধারণা দিবে। তাহলে 1 2 কি লিখবো, ক্লিয়ার। 3 নাম্বার আছে গবেষণার উদ্দেশ্য। গবেষণার মুখ্য লক্ষ্য ও উদ্দেশ্যগুলো স্পষ্টভাবে নির্ধারণ করা হয়। উদ্দেশ্য ছাড়া কোনো গবেষণা হয় না। তাহলে নীল নকশায় আমাদের একটা পয়েন্টই থাকবে গবেষণার উদ্দেশ্য। গবেষণার মূল লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো স্পষ্টভাবে নির্ধারণ করা হয়। উদ্দেশ্যগুলো বাস্তবায়নের জন্য কোন তথ্য ও উপাত্ত সংগ্রহ করা হবে তা উল্লেখ থাকে। উদ্দেশ্যগুলো বাস্তবায়নের জন্য কোন তথ্য উপাত্ত সংগ্রহ করা হবে তা উল্লেখ থাকে। তাহলে দুইটা বাক্য কি, গবেষণার লক্ষ্য ও উদ্দেশ্যগুলো স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে। 2 নাম্বার হলো উদ্দেশ্যগুলো বাস্তবায়নের জন্য কোন তথ্য বা উপাত্ত সংগ্রহ করা হবে তাও উল্লেখ থাকে। বুঝতে পারছেন? এটা হলো গবেষণার উদ্দেশ্য। 4 নাম্বার, ধারণা ও প্রত্যয়ের কার্যকারী সংজ্ঞা। গবেষণায় ব্যবহৃত মূল ধারণা বা প্রত্যয়গুলো কিভাবে সংজ্ঞায়িত হবে তা নির্ধারণ করা হয়। গবেষণায় ব্যবহৃত মূল ধারণা বা প্রত্যয়গুলো কিভাবে সংজ্ঞায়িত হবে তা নির্ধারণ করা হয়। কিভাবে সংজ্ঞায়িত করবেন বা সংজ্ঞায়িত করা হলো কিনা সেটা নির্ধারণ করা হয়। উদাহরণস্বরূপ, কোন রাসায়নিক প্রয়োগ গবেষণায় কোন রাসায়নিক কেমিক্যাল প্রয়োগ করব, এই গবেষণায় সেই রাসায়নিকের ধরন এবং ব্যবহার সীমা স্পষ্ট উল্লেখ করতে হবে। ধরন এবং ব্যবহার সীমা, এটা কিন্তু প্রত্যয়। ধরন মানে রাসায়নিকটা কেমন, দাহ্য কিনা, বিষাক্ত কিনা, এবং এটার ব্যবহার সীমা কতটুকু ব্যবহার করা যায়। এই যে কতটুকু ব্যবহার করা যায়, এটা কিন্তু একটা, এটা কিন্তু এটাকে স্পষ্ট করা, সেটা কিন্তু সংজ্ঞায়িত করা, মানে সংজ্ঞা, বুঝছেন? সংজ্ঞা মানে শুধু কাকে বলে সেটা না, সংজ্ঞা মানে ওটাকে স্পষ্ট করা। তাহলে আমরা রাসায়নিক প্রয়োগ গবেষণায় ওই রাসায়নিকের ধরন এবং ব্যবহার সীমা স্পষ্ট করা মানে হলো আমরা ওই রাসায়নিক বা ওই বিষয়টাকে আমরা স্পষ্ট করলাম, ওই প্রত্যয়টাকে আমরা ব্যাখ্যা করলাম, এইটা দরকার। তাহলে 1 2 3 4 ক্লিয়ার আশা করি। 5 6 7 8 পড়বে এবার ইনশাআল্লাহ। দেখেন 5 নাম্বার, অনুকল্প গঠন। ফর্মুলেশন অফ হাইপোথিসিস। হাইপোথিসিস মানে হলো কল্পনা করা। অনুকল্প মানে হলো আপনাকে গবেষণা করার আগে কিছু অনুমান করতে হবে, হাইপোথিসিস নির্ধারণ করতে হবে। আমরা জানি যে গবেষণায় কি ফলাফল আসতে পারে সেটা আপনি জানেন না, কারণ গবেষণা জানলে গবেষণা হতো না। তবে গবেষণায় কি ফলাফল আসতে পারে, কি আসবে, সেটা কিছুটা হলে আপনাকে কল্পনা করতে হবে। বা সম্ভাব্য কি কি সমস্যার মুখোমুখি আপনি হতে পারেন, সেই সমস্যাগুলো আপনাকে দেখতে হবে অনুকল্পের মাধ্যমে, হাইপোথিসিসের মাধ্যমে। ঠিক আছে, ওটা যদি আমরা না দেখতে পারি তাহলে গবেষণা শুরু করা যাবে না। কারণ সম্ভাব্য হাতিয়ার নির্ধারণ করে রাখতে হবে, সমাধান নির্ধারণ করতে হবে। হ্যাঁ, হাতিয়ার রাখতে হবে, এই জন্য আমাদেরকে অনুকল্প গঠন করতে হয় গবেষণায়। তাহলে আমরা 5 নম্বরে লিখবো অনুকল্প গঠন। এখানে কি লিখবো, গবেষণার উদ্দেশ্য অনুযায়ী অনুমান বা হাইপোথিসিস নির্ধারণ করা হয়। গবেষণার উদ্দেশ্য অনুযায়ী অনুমান বা হাইপোথিসিস নির্ধারণ করা হয় সব গবেষণাতেই। হাইপোথিসিস বাধ্যতামূলক নয়, তবে এটি গবেষণার দিক নির্দেশনা দেয়। হাইপোথিসিস সব গবেষণায় বাধ্যতামূলক নয়, তবে এটি গবেষণার একটা কি দেয়, দিক নির্দেশনা দেয়। ঠিক আছে, 5 নাম্বার। এবার গবেষণার যৌক্তিকতা। গবেষণা আসলে কি যৌক্তিক কিনা। অনেক গবেষণা আছে, অনেক পিএইচডি থিসিস আছে যেটা কাগজে কলমে একটা বই আকারেই থেকে যায়, ওটা দেখা যাচ্ছে শত বছরও কোনো কাজে আসে না। অনেক থিসিস আছে, ঠিক আছে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে একটা সহজ থিসিস যেটা দরকার না সেটা নির্ধারণ করে দেয় একটা পিএইচডি ডিগ্রি পাওয়ানোর জন্য। এটার জন্য গবেষণার যৌক্তিকতা আমাদের আগে খুঁজে বের করতে হবে, যে এই গবেষণাটা আসলেই আমার উৎপাদন ক্ষেত্রে অবদান রাখবে কিনা, মানব কল্যাণে অবদান রাখবে কিনা, আর্থিক উন্নয়ন বা সমাজের উন্নয়ন অবদান রাখবে কিনা। ঠিক আছে, সেটা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কি কি পড়তেছি আমরা, নকশা। গবেষণার আগের চিন্তাধারা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ নকশা। গবেষণার যৌক্তিকতা, সমস্যার সমাধান বাস্তবে কিভাবে প্রযোজ্য হবে, মানব কল্যাণের অবদান রয়েছে কিনা, উৎপাদন বা উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সংযোগ আছে কিনা,
ইত্যাদি বিষয় আলোচনা করা হয়, গবেষণার যৌক্তিকতায় ইত্যাদি বিষয় আলোচনা করা হবে কখন? গবেষণার আগে। ঠিক আছে, তাহলে 5 নম্বরে পেলাম অনুকল্প গঠন, 6 নম্বরে পেলাম গবেষণার যৌক্তিকতা, 7 নাম্বার উপাত্ত বা তথ্যের উৎস ও তথ্য সংগ্রহের পদ্ধতি। উপাত্ত বা তথ্যের উৎস এবং তথ্য সংগ্রহের পদ্ধতি। দেখেন, তথ্য সরাসরি প্রাথমিক বা পরোক্ষ উৎস থেকে সংগ্রহ করা হবে তা নির্ধারণ করা। তথ্য সরাসরি প্রাথমিক বা পরোক্ষ উৎস থেকে সংগ্রহ করা হবে কিনা তা নির্ধারণ করা। এখানে একটা কিনা শব্দ যোগ করলে ভালো হতো ইনশাআল্লাহ। দেখেন দিয়ে দেবো, তথ্য সরাসরি মানে প্রাথমিক ফিল্ড থেকে হবে কিনা নাকি পেপার থেকে হবে। আপনি যদি তথ্য সংগ্রহ করেন তাহলে ফিল্ড মানে যেখানে ঘটনাটা ঘটলো সেটা হলো প্রাথমিক সোর্স, আর পেপার থেকে যদি নেন তাহলে সেটা হলো পরোক্ষ উৎস বা মধ্যবর্তী সোর্স। ঠিক আছে, বা আপনি নিয়ে যদি একটা বই করেন তাহলে সেটা হবে একবারে ফাইনাল, চূড়ান্ত। ঠিক আছে, তাহলে প্রথম বাক্যে আমরা লিখবো তথ্য উপাত্ত সরাসরি প্রাথমিক উৎস থেকে হবে নাকি পরোক্ষ উৎস থেকে হবে, সেটা আপনি নির্ধারণ করবেন, সেটা আগে থেকে নির্ধারণ করে নিবেন, তারপরে গবেষণায় নামবেন। ঠিক আছে, যেমন মাঠ জরিপ, সাক্ষাৎকার, গবেষণাপত্র, বই বা থিসিস। উপাত্ত সংগ্রহের বৈজ্ঞানিক পদ্ধতিও নির্ধারণ করতে হবে। এখানে দুটা জিনিস কিন্তু এই পয়েন্টে আছে, একটা হলো তথ্য বা উপাত্ত সংগ্রহের তথ্যের উৎস, আর একটা হলো পদ্ধতি। পদ্ধতি নিয়ে আমরা একটা বাক্য লিখবো, সেটা হলো উপাত্ত সংগ্রহের বৈজ্ঞানিক পদ্ধতি। অনেক পদ্ধতি আছে, তার মধ্যে কোন পদ্ধতি আমরা ব্যবহার করবো। তাহলে এখানে তথ্য আমরা পরোক্ষ বা প্রাথমিক সোর্স থেকে নেব কিনা সেটা বলবো, এক্সাম্পল দিব, এবং উপাত্ত তথ্য সংগ্রহের পদ্ধতি কেমন হবে সেটা নির্ধারণ করবো। এই তিনটা বাক্য দিয়ে আমরা এই প্যারাগ্রাফটা লিখে ফেলবো। এরপরে আছে 8 নাম্বার, সর্বশেষ কি আছে দেখেন, উপাত্তের প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ। সংগৃহীত তথ্য বিশ্লেষণ ও প্রক্রিয়াজাতকরণের পদ্ধতি নির্ধারণ করা হয়। আমরা যত তথ্য পাবো সেই তথ্য মানে পাই নাই কিন্তু এখনো, গবেষণায় যে তথ্য পাবো সেই তথ্য বিশ্লেষণ এবং প্রক্রিয়াজাতকরণের পদ্ধতিটা কি। বিশ্লেষণের এবং প্রক্রিয়াজাতকরণের কয়েকটা পদ্ধতি আছে যেটা আমরা সামনে হয়তো পড়বো। সেই পদ্ধতিগুলো সবগুলো তো একসাথে অ্যাপ্লাই করা যায় না, কোনটা অ্যাপ্লাই করব সেটা আগে আপনাকে নকশায় নিতে হবে। এতে কি থাকবে, শ্রেণীবিন্যাস থাকবে, সারণীবদ্ধকরণ, কিভাবে শ্রেণীবিন্যাস করব, কিভাবে সারণীবদ্ধকরণ করব, পরিসংখ্যানগত বিশ্লেষণ কেমন হবে, বিবরণমূলক বিশ্লেষণ কেমন হবে, সিদ্ধান্তমূলক বিশ্লেষণ কেমন হবে, এই বিষয়গুলো থাকবে সেখানে। ঠিক আছে, তাহলে উপাত্তের প্রক্রিয়াকরণ এবং বিশ্লেষণ, এই পয়েন্টে আমরা লিখবো কি, সংগৃহীত তথ্য বিশ্লেষণ কিভাবে করব, কিভাবে প্রক্রিয়াজাতকরণ করব, কোন পদ্ধতিতে আগে থেকে নির্ধারণ করা হবে। তারপরে শ্রেণীবিন্যাস বা শ্রেণীবদ্ধকরণ, সারণীবদ্ধকরণ বা পরিসংখ্যানগত বিশ্লেষণ কিভাবে করব, কোন পদ্ধতি ব্যবহার করব, এই পদ্ধতিগুলো। কারণ আমরা জানি গবেষণা কিন্তু এমনিতে হয় না, গবেষণার জন্য এই যে আমরা এই গবেষণা রিসার্চ বা সামনে যে আমাদের ফাইনাল সেমিস্টারে একটা থিসিস আছে, ঠিক আছে, ওইটাই কিন্তু একটা ইন্টার্নশিপ রিপোর্ট, যেটা ওইটাই কিন্তু আমাদের গবেষণার সমস্ত 16টা, কমপক্ষে 16টা পয়েন্ট করতে হবে, 16টা আপনার দাগ নাম্বার থাকবে থিসিসে, কিন্তু 16টা আপনার টপিক থাকবে। ওই টপিকের বাইরে একটা কম দিলে কিন্তু থিসিস হবে না। ফটোকপির দোকানদাররা আমাদের থিসিস দিবে, অফার করবে, যেন তেন ভাবে, আপনারা সাবধান থাকবেন। আর মিনিমাম 20-25টা রুলস আছে, অ্যাসাইনমেন্টের রুলস অল্প, হ্যাঁ, আর থিসিস অনেক রুলস, এগুলো আমরা সব অ্যাপ্লাই করব ইনশাআল্লাহ। ঠিক আছে, তো ওই রুলস গুলো না অ্যাপ্লাই করে কিন্তু গবেষণা হয় না। ইন্টার্নশিপ কিন্তু এক ধরনের গবেষণা, আমাকে একটা প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ দেয়, সেখানে আমি দেখবো কি কাজ করে, কিভাবে করে, সেটা নিয়ে কিন্তু আমার গবেষণা, একটা ছোটখাটো একটা গবেষণা। তাই ওই উপাত্তগুলো, ওই নিয়মগুলো এখানে আমরা লিখবো 8 নম্বরে। তাহলে 1 নম্বরে ছিল গবেষণার শিরোনাম, 2 নম্বরে ছিল গবেষণার সমস্যা সম্পর্কে পরিচিতি, 3 নম্বরে ছিল গবেষণার উদ্দেশ্য, 4 নম্বরে ছিল ধারণা বা প্রত্যয়ের কার্যকরী সংজ্ঞা, 5 নম্বরে ছিল গল্প গঠন, 6 নম্বরে ছিল গবেষণার যৌক্তিকতা, 7 নম্বরে উপাত্ত বা তথ্যের উৎস, 8 হলো তথ্য সংগ্রহের পদ্ধতি, 8 নম্বরে ছিল উপাত্তের প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ। ঠিক আছে, এই 8টা আশা করি আমরা এখনই লিখতে দিলে পারবো। উপসংহারটা পড়ি দেখেন, গবেষণা নকশা প্রণয়নের ধাপগুলো হলো, এই যে এখানে যে ধাপগুলো আছে না, সেই ধাপগুলো সংক্ষেপে লিখে দিছি। এই ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করলে কি হবে, গবেষণা কার্যক্রম ফলপ্রসূ হবে, নির্ভুল হবে। আমরা উপরে একটা বাক্য দিয়ে যে গবেষণা নকশা প্রণয়নের উপরোক্ত ধাপগুলো আলোচনা করা হলো, এই ধাপগুলো যদি সঠিকভাবে অনুসরণ করি তাহলে গবেষণা কার্যক্রম ফলপ্রসূ হবে এবং নির্ভুলভাবে সম্পন্ন হবে। ঠিক আছে, তো মোটামুটি প্রশ্নটা আশা করি আমাদের হয়ে গেল। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। আসলে আরো একটু পড়তে চাচ্ছিলাম, 10টা বেজে গেছে, অন্য একটা শিডিউল আছে। ঠিক আছে, আমি রেখে দিচ্ছি ইনশাআল্লাহ। কালকে কি বার, রবিবারে কিন্তু 9:30 আমাদের শিডিউল ছিল 4th সেমিস্টারে।
কিন্তু আমরা যারা অষ্টম ব্যাচে আছি আমাদের কিন্তু থার্ড এবং ফোর্থ যুগপৎ ভাবে প্রস্তুতি নিতে হবে, কারণ আমাদের বাইরে পরে কিন্তু কোনো ফোর্থ সেমিস্টারের কোনো ব্যাচ নেই, আমরাই। কাজে আমরা থার্ড এবং ফোর্থ 2 দিন পড়বো তা না। আমাদের থার্ড এর সাবজেক্ট আমরা চাইলে 2 দিনই পড়তে পারি 9:30টায়, আবার চাইলে আমরা 2 দিনে 2 সাবজেক্ট পড়তে পারি, কিন্তু আমরা এখন এই গবেষণাটাই আমরা কালকে আবার 9:30টায় করবো। অর্থাৎ আপনারা মনে রাখবেন যে অষ্টম ব্যাচের যারা পরীক্ষার্থী আছে অথবা থার্ড এবং ফোর্থ সেমিস্টারের ক্লাসগুলো যারা করতে চান তারা শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত 9:30টায় ক্লাসগুলো করার জন্য আমার সাথে থাকবেন, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা একসাথে বই শেষ করবো খুব সুন্দরভাবে এবং আমাদের সবার পরীক্ষা ভালো হবে। সরাসরি থাকার চেষ্টা করবেন, কারণ অনেক সময় দেখা যাচ্ছে পড়ার চাপে এই শিডিউল পরিবর্তন হতে পারে। আমরা 9:30টায় যে পড়বো তা কিন্তু না। শারমিন আপা জানেন, ইমরান ভাই হয়তো জানবেন যে আমরা বিকালেও পড়তে পারি, অনেক সময় রাত 10টায় পড়তে পারি, 11টায় পড়তে পারি, তখন অনেক ভিডিও হয়ে যাবে। এই জন্য আপনারা যারা ভিডিওগুলো আমার দেখবেন, অনেকে ভিডিওগুলো দেখেন 24 ঘন্টার মধ্যে, সবাইকে বলবো সরাসরি থাকার চেষ্টা করবেন। অনেক সময় ভিডিওগুলো আমি দিতে পারবো না, অনেক ভিডিও জমে যাবে, আমি দেবার সময় পাবো না, আমার পরীক্ষা আসলে কিন্তু আমি ভিডিও দেওয়া বন্ধ করে দেবো, ঠিক আছে? এই জন্য আপনারা সবাই সরাসরি আমাদের এই শিডিউলের সাথে, আমাদের পড়াশোনার সিকুয়েন্সের সাথে তাল মেলান, ঠিক আছে? তাহলে পরীক্ষার সময় আপনার চাপ পড়বে না। সবাইকে অনেক ধন্যবাদ, যারা ছিলেন তাদেরকে স্পেশালি থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ ভাই। জি আপা।